হজে যাত্রী চাপ সামাল দিতে দুটি উড়োজাহাজ ভাড়া নিচ্ছে বিমান বাংলাদেশ। তবে বাড়তি ভাড়া এবং মোয়াল্লেম ফি নিয়ে জটিলতা হওয়ায় নির্বিঘ্ন হজ যাত্রা নিয়ে শঙ্কা হাবের। টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত, বিস্তীর্ণ এলাকা প্লাবিত, বন্যায় গাইবান্ধার চরাঞ্চলে খাদ্য সংকট। চিকুনগুনিয়া মহামারীর রূপ নেয়নি, নিয়ন্ত্রণে কাজ চলছে, দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ঝুঁকিতে চট্টগ্রাম, 2 মাসে শতাধিক আক্রান্ত। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। মুখেই শুধু আন্দোলন, মাঠে নামতে পারেনি 8 বছরেও, পাল্টা জবাব ওবায়দুল কাদেরের। এবং বিশ্ববিদ্যালয়ে বাড়ছে এক শ্রেণীর শিক্ষকের যৌন হয়রানির ঘটনা। পরীক্ষার নম্বরকেই ব্যবহার করা হচ্ছে টোপ হিসেবে, বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ্যে আনছে না শিক্ষার্থীরা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। আগামী 24 জুলাই থেকে এবছরের হজ ফ্লাইট শুরু হলেও বাড়তি বিমান ভাড়া এবং মোয়াল্লেম ফি নিয়ে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। হাব মহাসচিব জানান, শেষ সময়ে এসে মোয়াল্লেম ফি সরকারের পরিবর্তে এজেন্সি কর্তৃক পরিশোধের সিদ্ধান্ত হওয়ায় এবারও হজ যাত্রা নির্বিঘ্ন হওয়া নিয়ে শঙ্কায় পড়তে হতে পারে যাত্রীদের। এদিকে হজে যাত্রীচাপ সামাল দিতে দুটি উড়োজাহাজ ভাড়া নেওয়ার সিদ্ধান্তে ফ্লাইট নিয়ে শিডিউল বিপর্যয় হবে না বলে দাবি বিমানের। এবার হজ পালন করতে সৌদি আরবে যাবেন মোট 1,27,198 জন। এর মধ্যে শুধুমাত্র 4,200 জন যাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায়, আর বাকিরা সবাই যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। তবে আগের বছরগুলোতে মোয়াল্লেম ফি বাংলাদেশ সরকার সৌদি সরকারকে দিলেও এবছর তা পরিশোধ করতে হবে নির্দিষ্ট এজেন্সিগুলোকে। শেষ সময়ে এসে এ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। যখনই সৌদি সরকারের সাথে আমাদের সরকারের হজ সংক্রান্ত চুক্তি হয়েছে, সেই সময়ে এটা নির্ধারণ হয়েছে মোয়াল্লেম ফি টাকাটা কিভাবে যাবে। কিন্তু এজেন্টদেরকে মন্ত্রণালয় মাত্র কিছুদিন পূর্বে জানালো যে টাকা এবছর আমরা পাঠাবো না, আপনাদের মাধ্যমে পাঠাবো। জানানোর পরেও যখন জানিয়েছে ইট ওয়াজ টু লেট। এদিকে বিমানের টিকিটে বাড়তি আরো 3,000 টাকা নির্ধারিত হওয়ায় এতেও ভোগান্তি পোহাতে হতে পারে হজ যাত্রীদের। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, ট্যাক্স ফি সহ ব্যয় বেড়ে যাওয়ায় নতুন করে এই টাকা যুক্ত হয়েছে। যদি বিমান ভাড়া 3,000 টাকা বৃদ্ধি করা হয়, এই টাকা এজেন্ট থেকে এই টাকা সংকুলন করবে। এজেন্টের পক্ষে এই টাকা যোগান দেওয়া সম্ভব নয়। সঙ্গত কারণে মন্ত্রণালয়কে এ বিষয়ে স্পষ্ট একটি নির্দেশনা দিতে হবে। সরকার যেটা নির্ধারণ করেছিল 1,475 মার্কিন ডলার, সেটাই এখন রয়েছে। অর্থাৎ বিমানের ভাড়া 1 টাকাও বাড়ে নাই। তবে বাংলাদেশ সরকারের নতুন বাজেটে ভ্রমণ করের ক্ষেত্রে 1,000 টাকা জায়গায় 2,000 টাকা হয়েছে এবং সৌদি সরকারের একটা আয়ু ট্যাক্স যুক্ত হয়েছে। এর ফলে হাজিদেরকে ট্যাক্স বাবদ অতিরিক্ত 3,000 টাকা প্রদান করতে হচ্ছে। একটি উড়োজাহাজ বিকল থাকা ও হজ যাত্রীর সংখ্যা বাড়ায় এবার হজ ফ্লাইট পরিচালনার জন্য দুটি উড়োজাহাজ ভাড়া নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিজস্ব বহরে থাকা 4টি সহ বিমানের মোট 6টি উড়োজাহাজ এবার হজ যাত্রী পরিবহন করবে। তাই সংশ্লিষ্ট সকলের সহযোগিতা থাকলে এবছর হজ ফ্লাইট নির্বিঘ্ন হবে বলে দাবি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। আমরা আশা করব সবাই সহযোগিতা যদি ঠিকমতো করেন এবং এটা যদি সমন্বয় সুন্দরভাবে করা যায়, তাহলে প্রথম হজ ফ্লাইট থেকে শেষ হজ পর্যন্ত প্রতিটি ফ্লাইটে আমরা আসন পূর্ণ করে, জাহাজে উড়ে আসন পূর্ণ করে আমাদের হাজিদেরকে প্রেরণ করতে পারবো ইনশাআল্লাহ। হজ যাত্রী পরিবহনে বাংলাদেশ বিমান 144টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া ঢাকা জেদ্দা নিয়মিত ফ্লাইটেও হজ যাত্রী পরিবহন করা হবে। বাকি হজ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চারদিকে থই থই বানের পানি, ঘর থেকে বের হওয়ার উপায় নেই। নৌকা না হলে পাশের বাড়িতেও যাওয়া যায় না। অন্যদিকে বন্যার কারণে এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এতে চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। বন্যা কবলিত গাইবান্ধার চরাঞ্চল ঘুরে এসে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কোসখালী চরে বন্যার পানি ঢোকার পর 5 দিন পার হয়েছে। আশ্রয় কেন্দ্রে জায়গা না হওয়ায় এভাবেই টঙের উপর বসে দিন রাত সময় পার করছেন চরের নারী পুরুষরা। বানবাসীদের অভিযোগ, চরে সরকারি কোনো আশ্রয় কেন্দ্র নেই।
উঁচু জায়গায় কিছু মানুষ গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন, সেখানেও জায়গা নেই। বাধ্য হয়ে কষ্ট আর দুর্ভোগকে সঙ্গী করে বানের জলের মধ্যেই বসবাস তাদের। এমন কোনো ফেলার সেন্টার নাই যে গরু বাছুর নিয়ে আমরা সেখানে যাওয়া আশ্রয় কেন্দ্র নিমু। ওইটা একটু আশ্রয় কেন্দ্র আছে তো আমাদের জায়গা হয় না। পানির মধ্যে যত কষ্ট থাকাই নাকি ভাঙিয়েছে, কোথাও দাঁড়াবো। মাঠ ঘাট ফসলের ক্ষেত সবই তলিয়ে গেছে বন্যার পানিতে। তার উপর কাজকর্ম না থাকায় অর্থ সংকটে বন্যার সাথে যুদ্ধ করতে গিয়ে দুর্বল হয়ে পড়া পানিবন্দী এসব মানুষের পাশে নেই স্থানীয় জনপ্রতিনিধিও। ধান লাগাইছিলাম, এই ধান তো মনে করেন যে বন্যায় ডুবে গেছে, আমরা কাটতে পারি নাই। এর কারণে মানে খুব অভাব হয়েছে এই জায়গায়। কেউ কোনো খোঁজ খবর নেওয়া নাই, তো খাওয়া দাওয়া রান্না বান্নার সমস্যা, টিউবওয়েল, টয়লেট, শুকনা খাবার কিছু সাহায্য দিলে আর কি আমাদের সুযোগ সুবিধা হয়। চরাঞ্চলের পানিবন্দী মানুষের নিরাপদ আশ্রয় এবং ত্রাণ কার্যক্রমের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। আর জেলা প্রশাসক জানালেন, পানিবন্দীরা বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না। আমাদের অনেক আশ্রয় কেন্দ্রের দরকার, কিন্তু আমরা এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্র পাচ্ছি না। আমার এলাকায় আশ্রয় কেন্দ্র নাইও। মানুষ যখন তার পানি দ্বারা বেষ্টিত হয়, তখন সে তার পশু বা অন্যান্য সম্পদ রেখে আশ্রয় কেন্দ্রে আসার জন্য সেভাবে আগ্রহী হয় না। তো আমরা চেষ্টা করি যে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে থেকে ভালো থাকতে পারবে সে বিষয়টি খেয়াল রাখা। জেলার সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে 3 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে জামালপুর, সিরাজগঞ্জ এবং বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকায় নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাস্তায় ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় পাশাপাশি পানি ঢুকে পড়েছে বসত বাড়িতেও। বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের সংকটে মানবেতর জীবনযাপন করছেন বানভাসী মানুষ। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নতুন করে যমুনার পানি বৃদ্ধি না পেলেও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার 9টি ইউনিয়নে এখনো পানিবন্দী হয়ে আছেন হাজারো মানুষ। ডুবে গেছে বসতঘর ও গবাদি পশুর খাবার। একটু উঁচু স্থানে কোনোভাবে দিন কাটাচ্ছেন তারা। আমরা এখন আর ঘরের মধ্যে থাকতে পারি না, এখন খাট খুট চৌকি টুকি যা আছে সেটা সব ডুবে যাওয়া নিচ্ছে। আমরা এখন কুটি যাই, কুটি থাকি, কি করি? কোনো সাহায্য ইলেকট্রিক কিচ্ছু পাচ্ছি না। আমরা পানির মধ্যে আন্দা বান্দা বন্ধ হয়ে আছে। বৃষ্টিপাত কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়ায় জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিতে তলিয়ে বন্ধ হয়ে গেছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। বন্যার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার 22টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বন্যা চতুর্থে পানি, আমরা কিছু খাইতে পাইতেছি না, খুব কষ্টের মধ্যে আছি। উঠবেটা ধরে গেছে, আমরা খাদ্য পাই না, আমরা থান পাই না। বাড়ির আশেপাশে পানি, স্কুলে যেতে খুব কষ্ট আমাদের। প্রতিবন্ধী ছেলে নিয়ে বাইরে সুইর মধ্যে সবাই আছি, খাওয়ার খুব কষ্ট, পানি নেওয়া খুব কষ্ট, রান্নাবাড়ি খুব কষ্ট। সিরাজগঞ্জ অংশে যমুনা নদীর পানি বাড়তে থাকায় নতুন করে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চল। বাঁধের উপর অস্থায়ীভাবে ঘর তুলে বসবাস করছেন দুর্গতরা। ভারী বর্ষণে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে বন্যার পানি ঢুকে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 20,000 পরিবার। একই অবস্থা কুড়িগ্রামেও। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমর সহ 16 নদ নদীতে আবারও পানি বাড়ায় বিপাকে লক্ষাধিক মানুষ। এই রাস্তা যদি ভাঙে তাহলে সমস্ত বাড়িঘর তলে যাবে। আমরা রাত 3টে পর্যন্ত এই যে জনগণ মাইকিং করি, আমরা জনগণের বান্ধন দিবার লাগছি। সবাই আশা দেয়, চলে যায়, কেউ কাজকর্ম এই এলাকার জন্য উন্নতি করে না। এলাকার মানুষ অসহায় অবস্থায় বর্তমানে আছে। এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে আমরা কোনো কিছুই পাই নাই। আমাদের যতটুকু আমরা পারি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, তাদের যতটুকু পারছি আমরা চেষ্টা করতেছি। এদিকে রোববার রাত থেকে তিস্তা নদীর পানি আবারও বাড়তে শুরু করায় ডুবে গেছে নীলফামারী ও লালমনিরহাটের বিস্তীর্ণ অঞ্চল। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারেজের 44টি স্লুইস গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এদিকে কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়ছে বানভাসী মানুষের দুর্ভোগ। নিম্নাঞ্চলের পানি না সরায় মানুষ এখনও অবস্থান করছেন আশ্রয়কেন্দ্রে। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, দুর্গত এলাকায় সরকারি ত্রাণ তৎপরতা অপ্রতুল। তবে প্রশাসন বলছে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তারা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের রামু উপজেলার 11টি ইউনিয়ন পানির নিচে তলিয়ে যায়। তবে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত কমতে থাকায় শনিবার থেকে পানি নামতে শুরু করেছে। ফলে উঁচু এলাকা সহ আশ্রয় কেন্দ্রে যাওয়া মানুষগুলো ফিরছেন নিজ ঘরে। তবে ঘরে ফিরলেও কমেনি দুর্গত মানুষের ভোগান্তি। রান্না করার মতো অবস্থা না থাকায় অনেকেই শুকনো খাবার খেয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। তবে নিম্নাঞ্চল থেকে পানি না কমায় এখনো অনেক মানুষ ঘরে ফিরতে পারেননি। একটু পানি কমাইতেছে, আমরা ঘরবাড়ি পরিষ্কার অবস্থায় আছি। পোলা বাচ্চা যেগুলো আছে বাইরে রাখি দিছি, খানা তো খেতে পাচ্ছি না, সবকিছু ডুবে গেছে। টাকার সমস্যা বেশি, কানার সমস্যা বেশি, অন্ধের সমস্যা বেশি। সরকারি ত্রাণ তৎপরতা অপ্রতুল এবং দ্রুত সময়ের মধ্যে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী প্রয়োজন বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। সরকারের ত্রাণ সামগ্রী বলতে খুবই অপ্রতুল, এখনো আমরা রামুতে কিছুই পাইনি। উপজেলা পরিষদের যে সামান্য বরাদ্দটুকু আছে সেটুকু নিয়ে আমরা বানবাসী লোকদের সাহায্যে এগিয়ে আসছি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত তারা। আশা করি যেভাবে নামতেছে 1-2 দিনের মধ্যে পানি, এই সমস্ত পানিগুলো কিন্তু নেমে যাবে। আমাদের বড় চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোতে কিভাবে বন্যা পরবর্তী আমাদের যদি কোনো ধরনের রোগবালাই সৃষ্টি হয় সেগুলো আমরা, এবং সে কারণে আমাদের মেডিকেল টিম গঠন করা হয়েছে। কক্সবাজার সদর, রামু, চকরিয়া ও উখিয়ায় নগদ 3 লাখ টাকা এবং 33 টন চাল, ডাল সহ শুকনো খাবার বিতরণ করেছে জেলা প্রশাসন। আর পাহাড় ধস ও বানের পানিতে ডুবে মারা গেছেন 8 জন। সময় সংবাদ, কক্সবাজার। ৭১-এ পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের গণহত্যা এবং যুদ্ধাপরাধ স্মরণে প্রতিবাদী চেতনার ডাকটিকিট অবমুক্ত করেছে বাংলাদেশ। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে স্মারক ডাকটিকিট সম্বলিত এই অ্যালবাম অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এই ডাকটিকিট ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হবে। পরে মন্ত্রিসভার বৈঠকে 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস এবং 6 এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে কূটনৈতিক ও দাপ্তরিক পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি সংক্রান্ত চুক্তির খসড়ায় অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রবাসের সময় আরো থাকছে। 1994 সালে বিদ্রোহের সময় চাকরিচ্যুত 1447 জন আনসারকে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের। পাবেন পেনশন সুবিধাও। এবং 2 দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি যশোর হাসপাতালে চুরি যাওয়া নবজাতককে, পাগল প্রায় মা, হাসপাতালের নিরাপত্তা জোরদার। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর দিন দিন বাড়ছে এক শ্রেণীর শিক্ষকের যৌন হয়রানির ঘটনা। এই ক্ষেত্রে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে টিউটোরিয়াল, ইনকোর্স ও অ্যাসাইনমেন্টের নম্বর। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এইসব ঘটনা গোপন করেন শিক্ষার্থীরা। ইউএন উইমেনের জরিপ বলছে, বিশ্ববিদ্যালয় জীবনে 76% ছাত্রী যৌন হয়রানির শিকার হন। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনা তদন্তে হাইকোর্টের পক্ষ থেকে একটি কমিটি করার বিধান থাকলেও তা মানছেন না কেউই। আর এ বিষয়ে সচেতনভাবে নির্বিকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মৌসুমী মোমের রিপোর্ট। শিক্ষার সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক স্তর বিশ্ববিদ্যালয়। সেখানে যখন শিক্ষার্থীদের প্রতিবাদের এসর, জ্ঞানের আলো তখন নিরর্থক। মাহফুজুর রশিদ ফেরদৌস আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক। তার বিরুদ্ধে অভিযোগ বিভাগীয় শিক্ষার্থীকে যৌন হয়রানির। একাধিকবার অভিযোগ করার পরও বহাল তবিয়তে ছিলেন কর্মক্ষেত্রে। গর্জে উঠেছিল শিক্ষার্থীরা। পোস্টার, ব্যানার আর স্লোগানে কম্পিত হয়েছিল পুরো ক্যাম্পাস। আর এই প্রতিবাদেই হয়েছিল প্রতিকার। চাকরিচ্যুত হয়ে বর্তমানে তিনি রয়েছেন কারাগারে। আমরা যখন বুঝতে পারলাম যে এই ব্যাপারে সে জড়িত, তখন ইউনিভার্সিটির নির্দিষ্ট রুলে তাকে এখান থেকে টার্মিনেশন করে দেওয়া হয়েছে। যৌন হয়রানি বন্ধে উচ্চ আদালতের নির্দেশে সকল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি করার কথা থাকলেও অনেক বিশ্ববিদ্যালয়ই তার তোয়াক্কা করছে না। যাও বা আছে, কার্যকারিতার অভাবে অধিকাংশ ক্ষেত্রেই নামমাত্র কাগজে কমিটিতে পরিণত হয়েছে এগুলো। লবিং না করলে, তার সাথে মিট না করলে, পার্সোনালি ওভাবে চলাফেরা না করলে টিচার তাকে মার্কস দেয় না। আমার রেজাল্ট খারাপ হবে, আমার ভবিষ্যৎ কি হবে, এই চিন্তা করে এখন যায় না। মাঝে মাঝে আমাদের ড্রেস আপ নিয়েও অনেক প্রবলেম আসে। পিতা তখন যেমন তার সন্তানদের প্রতি ভেদাভেদ করতে পারে না, কে বড় কে ছোট, প্রায়োরিটিতে সকল শিক্ষকের উচিত সকল স্টুডেন্টকে সমানভাবে দেখা। ইউনিভার্সিটিতে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার যে একটা সংগঠন আছে, 80% মেয়ে এটা জানে না। কারণ হচ্ছে এটার অ্যাক্টিভিটিস
ক্যাম্পাসে নেই বললেই চলে। ইউএন উইমেনের সবশেষ জরিপ অনুযায়ী বিশ্ববিদ্যালয় জীবনে 76% শিক্ষার্থী কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হন। জরিপে বিশাল এ অংশের কথা বলা হলেও এর ছিটে ফোটার হিসেবও জানেন না বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই কমিটি গঠনের পর থেকে কতটি অভিযোগ জমা পড়েছে এই বিষয়ের কোনো সঠিক উত্তর নেই তাদের কাছে। এত গাফিলতির পরও বিশ্ববিদ্যালয়গুলোতে হস্তক্ষেপ করতে আপত্তি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। যেখানটাই ছাত্রী ইনভলভ সঙ্গে শিক্ষক, প্রচারণাটা কিভাবে করা হবে যে তোমাদের হলেই তোমরা এখানে চলে আসো? অভিযোগ তো তুমি করবে, আমি তো বলছিও না 10টা, আমাকে গুনতে হবে। যৌন হয়রানির ব্যাপারে আমরা তেমন কোনো অভিযোগকারীর কোনো বিষয় আমরা এই পর্যন্ত আমি জানি না, ঠিক আমি বলতে পারছি না। বেসরকারি জরিপে যৌন হয়রানির ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। ভয় দেখিয়ে নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সোমবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মী সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দেশে কোনো সরকারই নেই, এখানে এক ব্যক্তির শাসন চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সরকার তো নাই, এখানে ব্যক্তি শাসন চলছে, দুঃশাসন চলছে, এক নায়কত্ব চলছে এবং এটা থেকে বেরিয়ে আসার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সেই যুদ্ধে নামতে হবে। দেশের মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই, আমাদেরকেও ভয় দেখিয়ে লাভ নেই। আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, সারা জীবন করতেই থাকি। যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, যতদিন মানুষের অধিকার প্রতিষ্ঠা না হবে, যতদিন মানুষ তার ভোটের অধিকার ফিরে না পাবে, আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে। বিএনপির আন্দোলন শুধু তর্জন গর্জনেই সীমাবদ্ধ। গত 8 বছরে তারা মাঠে নামতে পারেনি, আগামীতেও পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার যশোরে জেলা ছাত্রলীগের 17তম বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় নেতা কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, যারা অসুস্থ ধারার সঙ্গে থাকবে তাদের আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না। 8 বছরে 8 দিনও রাস্তায় নামতে পারে। এখন ঈদ আসলে বলে রোজার ঈদের পর সরকার বিরোধী সর্বাত্মক আন্দোলন। এই দিন না ওই দিন, এই বছর না ওই বছর, এবারও তাদের আন্দোলনের ডাক আষাঢ়ে তর্জন গর্জনী সার। শীর্ষ 100টি প্রতিষ্ঠান ও ব্যক্তির ঋণ খেলাপির তালিকা সংসদে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আওয়ামী লীগের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর পক্ষ থেকে এই জবাব দেওয়া হয়। প্রশ্নোত্তরে ঋণ খেলাপি হিসেবে মুজিবুর রহমান খান ও এমদাদুল হক ভুইয়া সহ 98টি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়। এছাড়া চলতি বছরের এপ্রিল পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ 1,11,347 কোটি টাকা বলে জানানো হলেও কোনো প্রতিষ্ঠানে কত টাকা খেলাপি ঋণ তা জানানো হয়নি। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উপস্থিত না থাকায় তার পক্ষে প্রশ্ন উত্তর দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় খাদ্যমন্ত্রী এক প্রশ্নোত্তরে বলেন, সুইস ব্যাংকে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ক্লাস্টার নারী উদ্যোক্তা পশ্চাৎপদ অঞ্চল যেমন জামালপুর, সিলেট, মণিপুর, চট্টগ্রাম। বাংলাদেশের টাকা বিদেশে পাচার হয়ে যাবে, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে। এই বিষয়টি সরকারের নজরে আছে এবং এই বিষয়টি যথাযথ তদন্তের মাধ্যমে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা করছে এবং তদন্তপূর্বক ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম। গত 2 মাসে 131 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে বন্দরনগরীতে। সেই সাথে ঢাকা চট্টগ্রামে সাধারণ মানুষের অবাধ যাতায়াত থাকায় এই দুটি রোগের ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় মশার বিস্তার প্রতিরোধে শুরু হয়েছে সিটি কর্পোরেশনের 2 মাস ব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম। নগরীতে 41টি ওয়ার্ডে 3 কোটি টাকা ব্যয়ে 2 ধরনের মশা নিধনের ওষুধ প্রয়োগ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব। এই মৌসুমে নালা নর্দমা সহ বিভিন্ন জায়গায় পানি জমে এডিস মশার জন্ম হয়। এতে বেড়ে যায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের সম্ভাবনা। এ অবস্থায় চিকুনগুনিয়ার বিস্তার প্রতিরোধে মশা নিধনে নগরীর 41টি ওয়ার্ডে 2 মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কামাল খান আন্দরকিল্লা জনবাজার ওয়ার্ড থেকে শুরু হয়ে এটা এক নাগারে 2 মাস চলবে। এটা ক্রাশ প্রোগ্রাম নেবে এবং জনগণকে সচেতন করার জন্য আমরা আরো মাইকিং করব। মশা নিধনের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 3 কোটি টাকার ওষুধের বরাদ্দ রাখা হয়েছে, যা নগরীর প্রতিটি অলিতে গলিতে ঘরের কোনায় প্রয়োগ করা হবে। দুটি ওষুধের মধ্যে একটি লার্ভিসাইড আর একটা অ্যালেন্ডিসাইড, একটি মশার ডিম্বাণু নষ্ট করবে আর একটি পূর্ণাঙ্গ মশাকে প্রতিহত করবে। এখন পর্যন্ত চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগী তেমন পাওয়া না গেলেও গত মে মাসে 56 জন ও জুন মাসে 75 জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে নগরীতে। এডিসের বিরুদ্ধে সবসময় আমাদের সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা ইতিমধ্যে জেলায় র্যাপিড রেসপন্স টিম করেছি, জেলায় কন্ট্রোল রুম করেছি। আমার আইডিসিআর যে কন্ট্রোল রুম, তার সাথে রেগুলার আমরা রিপোর্ট পাঠাচ্ছি। জমাট পানি রেখে দেই যে আমার বাসায় যদি থাকে এডিস মশা বংশবৃদ্ধি করতে পারে, ডিম পাড়তে পারে, এরকম যদি আমার জীবন আচরণের মধ্যে থাকে, আমার বলতে আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, জনগণের মধ্যে যদি এটা থাকে তাহলে কিন্তু এডিস মশা হবে। গণসচেতনতা তৈরি করার জন্য আমাদের অ্যাক্টিভলি কাজ করতে হবে। প্রতিদিন নগরীর 3টি ওয়ার্ডে মশা নিধনের ওষুধ ছিটানো হবে, যেখানে সিটি কর্পোরেশনের 30 জন কর্মী সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে চিকুনগুনিয়া রোগ ছড়িয়ে পড়লেও তা মহামারী আকার নেয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর জাহিদ মালিক। সোমবার সচিবালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। চিকুনগুনিয়া প্রাদুর্ভাব কমানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। বাংলাদেশে বিভিন্ন জেলায় ছড়িয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে, বিভিন্ন হাসপাতালে তার সুচিকিৎসার ব্যবস্থা করেছে এবং মানুষের যাতে এটা সচেতন হয় তার জন্য আমাদের সমস্ত মন্ত্রণালয়, সমস্ত মেডিকেল কলেজের ছাত্র এবং কর্মকর্তা কর্মচারী নিয়ে আমরা এটাকে পথসভা করেছি। এটা মহামারী আকারে ধারণ করেনি, এটা বেশ ছড়িয়েছে এই বিষয়টা অবশ্যই, কিন্তু এটা মহামারী আকারে ধারণ করেনি। এটা কোনো মহামারী রোগও নয়। প্রবাসের সময় আরো থাকছে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প শুরু। খেলোয়াড়দের সার্বিক ফিটনেসে সন্তুষ্ট নন মারিয়া ভিল্লাভারায়ানে। রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের সায়দাবাদ যাত্রাবাড়ি অংশের বিভিন্ন স্থানে স্থাপন করা সিঁড়ি অপসারণের হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ফ্লাইওভারের ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের করা লিভ টু আপিল করেন। এসব সিঁড়ির ক্ষতিকর দিক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত 31শে মে হাইকোর্ট একটি দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে। সিঁড়িগুলোর ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অনেকেই। এছাড়াও ফ্লাইওভারের উপর সৃষ্টি হয় যানজট। সিঁড়ি থাকার সুবিধার কথা বললেও তা অপসারণের পক্ষেও মত দেন অনেক যাত্রী। ফ্লাইওভার মাঝখানে নামার ব্যবস্থা রাখাটা এটা একেবারেই অযৌক্তিক আমার কাছে মনে হইতেছে। এখানে যে বাসগুলো থামতেছে এটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে, তো আমি দেখতেছি সিঁড়িটার নেগেটিভ সাইডটাই বেশি। এটা সরিয়ে ফেললে মনে হয় ভালো হয়, অনেক ভালো হয়, কারণ লোকজনের যে বিরাবির এতে মানুষের যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু কারণে গত কয়েক বছর ধরেই ঝুঁকছে অ্যাপার্টমেন্ট ব্যবসা। এ কারণে প্রতি বছরই বাড়ছে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা। অর্থনীতিবিদরা বলছেন, ফ্ল্যাটের দাম কমানোর পাশাপাশি সহনীয় সুদে ব্যাংক ঋণ পাওয়া গেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এই খাত। আবাসন খাত নিয়ে আতিকুর রহমান তমালের 3 পর্বের ধারাবাহিকের 2য় পর্ব আজ। নিজস্ব একটা আবাসনের স্বপ্ন মৌলিক চাহিদার চাইতেও হয়তো বেশি কিছু। সুযোগের সাধ্য থাকলেও দেশের বাইরে বিনিয়োগ না করে রাজধানী ঢাকায় সেই স্বপ্ন পূরণ করতে চান প্রবাসী সালমা খান। কিন্তু প্রথম ধাক্কাটা খেলেন রেজিস্ট্রি করতে গিয়ে। ছোট একটা ফ্ল্যাটটা রেজিস্ট্রেশন করতে গেলাম, তখন দেখলাম এটা রেজিস্ট্রেশন ফি অনেক বেশি, যেটা আসলেই আমার ফ্ল্যাটের দামের চাইতে বাড়েন মনে হলো।
সহজ কথায় 1 কোটি টাকার ফ্ল্যাটের বর্তমান নিবন্ধন ফি 14 থেকে 16 লাখ টাকা। আবার অ্যাপার্টমেন্টের আকার ভেদে ভ্যাট কার্যকর আছে 1.5 থেকে 4.5%। তাছাড়া ব্যাংক থেকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ না পাওয়ায় মন্দায় ঢুকছে আবাসন খাত। পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংকগুলোর ঋণ সুবিধার ওপর পরিচালিত একটি জরিপ মতে সিঙ্গাপুরের মতো উন্নত দেশ কিংবা পার্শ্ববর্তী শ্রীলঙ্কার চেয়েও বাংলাদেশের ব্যাংকগুলোতে সুদের হার বেশি। গত 6-7 বছরে বেশ কিছুটা সংশোধন হলেও এখনো পূর্ণাঙ্গভাবে আমার মনে হয় মূল্য সংশোধনটি হয়নি। মন্দাভাব কাটানোর পুরো দায়টি যে একেবারে সরকার বা অন্য কারোর উপরে না দিয়ে এর কিছুটা আসলে যারা এই অ্যাপার্টমেন্টগুলো তৈরি করেছেন তাদের দিক থেকে মূল্য আরো কিছুটা নিম্ন সংশোধনের সুযোগ রয়েছে। রিহাব বলছে, দেশ থেকে অর্থ পাচার ঠেকাতে হলেও আবাসনে সহজ বিনিয়োগের সুযোগ রাখা উচিত, নয়তো গত কয়েক বছরের মতো আবারও স্থবিরতা চলে আসবে আপাত ঘুরে দাঁড়ানো এই খাতে। আবাসন খাতের টাকাটা গিয়ে দেশের বাইরে আবাসনে ব্যবহৃত হচ্ছে। এটা কেন হচ্ছে? আমাদের শেষে শুধু আমাদের কিছু নিয়মের কারণে 65% ডেভেলপার কোম্পানি আপনি বন্ধ হয়ে গেছে। যারা টিকে আছে তারা কোনো রকম করে টিকে আছে। একসময় আমরা রাজুককে চ্যালেঞ্জ করতাম যে আমাদের এক একটা ডেভেলপার কোম্পানিতে যত ইঞ্জিনিয়ার আছে রাজুকে তত ইঞ্জিনিয়ারও নেই আমাদের। কিন্তু এখন আমাদের অবস্থান দেওয়ালে পিঠ থেকে অনেক আগে গেছে আমাদের। রিহাবের একটি জরিপ মতে 2015 সাল পর্যন্ত অবিক্রিত ফ্ল্যাটের সংখ্যা 15,000-এরও বেশি, যদিও এই সংখ্যা মাত্র 209টি আবাসন প্রতিষ্ঠানের। অবশ্য দেশে আবাসন প্রতিষ্ঠানের সংখ্যা 3,000-এর উপরে, আর তাই অবিক্রিত ফ্ল্যাটের সঠিক সংখ্যা হয়তো কেউই জানেন না। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাই বাছাই করে তাদেরকে মিয়ানমারে ফেরত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। সোমবার কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। এ সময় ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে আসা 15 সদস্যের প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন। জাতিসংঘের প্রতিনিধি দলের কাছে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা তাদের দাবি দাওয়া তুলে ধরেন। রোহিঙ্গাদের অবস্থা ভালো না, তারা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। মিয়ানমার সরকার ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। যাচাই বাছাই শেষে যে রোহিঙ্গারা নাগরিক হিসেবে চিহ্নিত হবে তাদেরকে মিয়ানমারে ফেরত নেওয়া হবে। আনসার বিদ্রোহের সময় চাকুরিচ্যুত 1447 জন আনসারকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে এদের মধ্যে যাদের সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে তারা শুধু পেনশন সুবিধা পাবেন। দুটি পৃথক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বদরুদ্দোজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। এর আগে গত 25শে এপ্রিল আনসারদের চাকুরিচ্যুত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদের চাকরিতে পুনর্বহাল কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। 1994 সালের 2 ডিসেম্বর লালমনিরহাটে আনসার বিদ্রোহ হয়। এই ঘটনায় 2000-এরও বেশি আনসারকে চাকুরিচ্যুত করে সরকার। তাদেরকে এই আনসার ব্যাটালিয়ন যারা এই পিটিশনার ছিলেন এই মামলায়, তাদেরকে ডিপার্টমেন্ট যেদিন এই অর্ডার পাবেন তার 4 মাসের মধ্যে তাদেরকে পুনর্বহালের আদেশ দেন এবং যারা অক্ষম চাকরি করতে পারবে না এবং যাদের চাকরির বয়সসীমা পার হয়ে গিয়েছে তাদেরকে যতদিন তারা চাকরি করেছিল ততদিনের জন্য পেনশন সুবিধা তারা পাবেন। একদিন পেরিয়ে গেলেও যশোর থেকে চুরি হওয়া নবজাতককে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আদরের সন্তানকে ফিরে না পেয়ে পাগল প্রায় বাবা মা। যদিও এই ঘটনায় রোববারই সন্দেহভাজন এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যশোর থেকে জুয়েল মৃধার পাঠানো তথ্য এবং ছবি নিয়ে টেস্ট রিপোর্ট। আমার বাচ্চাটা খুঁজে আমার বুকে দেন, আমি আমার বাচ্চা আমার কলার মধ্যে তুলে নিয়ে গেছে রে। এই আকুতি আদরের সন্তানকে ফিরে পাওয়ার। সন্তান হারানোর পর পেরিয়ে গেছে একদিন, এখনো পাওয়া যায়নি কোনো খোঁজ। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা রূপালী খাতুন। কিছুতেই কান্না থামছে না তার। এ ঘটনায় শিশুটির বাবা সাইদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। নবজাতক উদ্ধারে কোনো অগ্রগতি না হওয়ায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা। মামলা করেছি তা এখনো পাইনি। আর বাইশ কয়েকবার পুলিশ এসে জিজ্ঞাসা করেছে আমার বাইশেরা উদ্ধার করে দিতে হবে।
শিশু চুরির ঘটনার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পূর্বের থেকে সতর্কতামূলক প্রচারণা ছিল যে অপরিচিত কারোর কাছে শিশু দেবেন না বা আত্মীয়তা গড়ে তুলবেন না। তদুপরি ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমরা কিন্তু ব্যাপকভাবে এটা আরো বেশি প্রচারণা করছি যা এই ধরনের ঘটনা না ঘটে। নবজাতককে উদ্ধারে অভিযান অব্যাহত আছে এবং এ ঘটনায় আটককৃত নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই সংক্রান্তে থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং সন্দেহভাজন গ্রেপ্তার করা হয়েছে, তাকে আমরা কোর্টে সোপর্দ করেছি এবং অভিযান অব্যাহত আছে। শনিবার যশোর জেনারেল হাসপাতালে শিশুটির জন্ম দেন সদর উপজেলার রূপদিয়া এলাকার রূপালী খাতুন। রোববার সকালে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় এক নারী। সময় সংবাদ, যশোর। এবার প্রবাসের খবর। কাজের চাপ আর বৈরী আবহাওয়ায় নিউ ইয়র্কে স্বস্তির স্বাদ পাওয়া কঠিন ব্যাপার। 4 ঋতুর এই দেশে গ্রীষ্ম এলেই তাই সবাই খুঁজে ফেরেন অবসর। উল্লাসে মাতে যেন নিউ ইয়র্কবাসী। শিশুদের স্কুলগুলো এ সময় বন্ধ থাকায় পরিবার নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন প্রবাসী বাঙালিরাও। নিউ ইয়র্ক প্রতিনিধি শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও টিএম মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কর্মসংস্থানে গ্রীষ্মকালীন ছুটি না মিললেও স্কুলগুলোতে ছুটি শুরু হয়েছে নিউ ইয়র্কে। দীর্ঘ প্রতীক্ষার পর গ্রীষ্মের এই সৌন্দর্য উপভোগে সুযোগ পেলেই পরিবার নিয়ে বেরিয়ে পড়ছেন অনেকে। বাচ্চাদের নিয়ে কাটাচ্ছেন চমৎকার সময়। উইন্টারে তো সারাক্ষণ বাসায় থাকা হয়, খুব একটা বের হওয়া হয় না। এই সামারে একটা সময় কয়েকটা মাস পাই না, বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হয়ে আসি। জায়গাগুলো সুন্দর, এত ন্যাচারাল, যেটা আমাদের ভালো লাগে। আমি এখানে ঘুরতে আসলাম, আমার বাবা মার সাথে আমার অনেক ভালো লাগলো। কাছাকাছি কোনো পার্ক বা নদীর পাড়ে খোলা আকাশের নিচে কনসার্ট দেখতে জড়ো হন নিউ ইয়র্কবাসী। প্রবাস জীবনে প্রশান্তির খোঁজে বাঙালিরাও অবসর বা ছুটির দিনে যোগ দেন সেখানে। প্রবাস জীবনটা অনেক কঠিন। এই কঠিন জীবনের মধ্যে হয় কি মেশিনের মতন চলতে হয়। তো এই মাঝখানে আমরা হয়তো অনেক সময় অপেক্ষা করি যে একটু রিল্যাক্সের টাইম কোথায় পাবো। তো কাজের ফাঁকে বা ছুটির সময় কাছাকাছি যেখানে বাড়ি ঘুরতে যাই। ছুটির দিনটাকে ঘুরে অন্যান্য বিদেশিদের মতো আমেরিকানদের মতো আমরা ঘুরে অনেক মজা পাই, অনেক আনন্দ করি। এটাই আসলে এখানকার জীবন। অন্যদিকে ছুটির সময় উপভোগে জুলাই কিংবা অগাস্টে সমর্থবানেরা বেড়াতে যান শহরের বাইরে বা অন্য কোনো রাজ্যে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিশ্বের 6ষষ্ঠতম প্রভাবশালী নারী নেত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ। তিনি বলেন, আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি জামাত চক্র। এদের বিরুদ্ধে সজাগ থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শীর্ষক উইমেন অ্যান্ড প্রাইম মিনিস্টার বইয়ের প্রভাবশালী নারী নেত্রীর তালিকায় স্থান পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের নিয়োগ ভিসা বিগত 5 বছর বন্ধ থাকলেও বর্তমান সরকারের চেষ্টায় তা দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে ইউএই আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংগঠনটির সভাপতি আল মামুন সরকারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তারা একথা বলেন। আল মামুনের বিদায় উপলক্ষে রোববার শারজায় এশিয়ান প্যালেস হোটেলের হলরুমে সংগঠনের পক্ষ থেকে দেয়া এক সভা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ আবুল আহাদের সভাপতিত্বে জিএম জায়গিরদার এবং নাসির উদ্দিন কাউসারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি রাখাল কুমার গোপ। বিশেষ অতিথি ছিলেন শারজা বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর সৈয়দ নূর মোহাম্মদ, অনুকূল রাম, মোহাম্মদ ইউসুফ সহ বিভিন্ন সংগঠনের নেতারা। সরকার যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে তাতে 2021 সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং অচিরেই আরব আমিরাতের বন্ধ ভিসা চালু হবে বলে আশা করেন তারা। সৌদি আরবের জেদ্দার একটি হোটেল থেকে এক প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। আরবাইন ফ্যাসাদ ধরি এলাকায় হোটেল রাজধানীতে এই ঘটনা ঘটে। সহকর্মীরা জানান, সোমবার ভোরে ভবনের একটি কক্ষে জাফর আহমেদের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। বর্তমানে জাফর আহমেদের লাশ কিং আব্দুল আজিজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার বাড়ি নোয়াখালীর চর
হাজরি ইউনিয়নে পারিবারিক কলহের জেরে মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তার সহকর্মীরা। নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের নেয়া যৌথ প্রযোজনা চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চলচ্চিত্র পরিবারের সদস্যরা। এই সিদ্ধান্তের ফলে থমকে যাওয়া দেশীয় চলচ্চিত্র শিল্পের অগ্রযাত্রা বেগবান হবে বলে মনে করেন তারা। এছাড়া বিএফডিসির নিজস্ব তত্ত্বাবধানে সিনেমা হলগুলোতে এইচডি প্রজেক্টর মেশিন বসানো হলে মালিকরাও জিম্মি দশা থেকে মুক্তি পাবেন বলে মত দেন দেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্টরা। আসলে সন্ত্রাসের কোনো জাত নেই, দেশ নেই, ধর্ম নেই। নিয়ম না মেনে যৌথ প্রযোজনার নামে প্রতারণা করা হচ্ছে এমন অভিযোগ এনে ঈদের আগ থেকেই আন্দোলনে সরব ছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট 16টি সংগঠন। চলমান আন্দোলন ও দাবির প্রেক্ষিতে রোববার নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় তথ্য মন্ত্রণালয়। সরকারের এই সিদ্ধান্ত চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার বিজয় বলে মনে করেন দেশীয় নির্মাতারা। এরকম একটি বিষয় আসাতে আমরা মনে করছি যে আমাদের এই চলচ্চিত্রের যে উন্নয়নের জন্য আমরা যে আন্দোলন করছি, যে অনিয়মের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, সেটি সফলতার মুখ দেখতে শুরু করেছে। সবারই এটা একটা বিজয়, আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের বিজয়। কারণ আমরা চেয়েছি আমরা সুন্দরভাবে কাজ করে সিনেমা বেঁচে থাকি, আমাদের সেই স্বার্থটাই এখানে সংরক্ষণ করা হয়েছে। অন্যদিকে সুষ্ঠু নীতিমালার বাস্তবায়ন হলে এতে সবাই লাভবান হবে বলে মনে করেন প্রযোজক ও শিল্পীরা। বিটিভির ডিজি হারুনুর রশিদ সাহেবকে চেয়ারম্যান করে একটি কমিটি করে দেওয়া হয়েছে, উনি ওনার কমিটিটা করে নেবেন, নিয়ে এইটা যত দ্রুত এই নীতিমালা উনি সংস্কার সবার সাথে আলাপ করে করবেন। যৌথ নীতিমালার যে নীতি হবে সেই নীতি অনুযায়ী সঠিক নিয়মে প্রয়োগ হবে এবং যথাযথ নিয়ম মেনেই যৌথ ছবি হবে এবং বাংলা চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে বলে আমার বিশ্বাস। এবার ঈদে যৌথ প্রযোজনার 2টি এবং 1টি দেশীয় ছবি মুক্তি পেলেও অধিকাংশ হলেই ছিল যৌথ প্রযোজনার ছবির দৌরাত্ম্য। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। ভারতের জম্মু কাশ্মীরে অমরনাথ যাত্রায় যাওয়া পুণ্যার্থীদের বহনকারী একটি বাসে সন্ত্রাসী হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে 15 জন। সোমবার রাতে অনন্তনাগ জেলায় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, তীর্থযাত্রীদের বহনকারী বাসটি সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র মন্দির অমরনাথ থেকে ফেরার পথে সন্ত্রাসীরা এটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। নিহতদের মধ্যে 5 নারী রয়েছে বলে জানা গেছে। হামলায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এরই মধ্যে এ ঘটনায় নিন্দা জানিয়ে সমবেদনা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। আসন্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি সিরিজ সামনে রেখে সোমবার থেকে শুরু হয়েছে টাইগারদের ফিটনেস ক্যাম্প। দীর্ঘ ছুটির পর সামনে বেশ লম্বা ছুটি বাংলাদেশের সামনে। আগস্ট সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সঙ্গে হোম সিরিজের পর সেপ্টেম্বরের শেষে দক্ষিণ আফ্রিকা সফর। কোচিং স্টাফদের বেশিরভাগই এখনও ছুটিতে, তবে এসেছেন ফিটনেস ট্রেনার ভিল্লা ভারায়ান। তার অধীনেই শুরু হয়েছে টাইগারদের ফিটনেস ক্যাম্প। আগামী 20 জুলাই পর্যন্ত একটানা চলবে এই ক্যাম্প। 27 জুলাই পর্যন্ত হবে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প। এরপর কোচ চন্ডিকা হাতুরু সিংহে এসে ক্রিকেটারদের স্কিল নিয়ে কাজ করবেন। প্রাথমিকভাবে ডাক পাওয়া 29 ক্রিকেটারদের মধ্যে সোমবার যোগ দিয়েছেন 22 জন। কাউন্টি ক্রিকেটে খেলার কারণেই নেই তামিম ইকবাল। অস্ট্রেলিয়ার এইচপি দলের সঙ্গে থাকায় যোগ দিতে পারেননি লিটন দাস, তানভীর হায়দার, আবু হাসান রাজু, সাইফুদ্দিন ও এনামুল হক বিজয়। এছাড়া ইনজুরি থেকে ফিরে ক্যাম্পে যোগ দেওয়ার কথা আছে পেসার রুবেল হোসেনের। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ক্রিকেটাররা ফিটনেসের দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে। তবে এর মানে এই নয় যে ওরা একেবারেই পিছিয়ে আছে। দলের বেশিরভাগ ক্রিকেটারই দিন দিন অনেক উন্নতি করেছে। যাদের কিছুটা দুর্বলতা আছে তারা তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। আশা করছি সামনের দিনগুলোতে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হজে যাত্রী চাপ সামাল দিতে 2টি উড়োজাহাজ ভাড়া নিচ্ছে বিমান বাংলাদেশ। তবে বাড়তি ভাড়া ও মোয়াল্লেম ফি নিয়ে জটিলতা হওয়ায় নির্বিঘ্ন হজ যাত্রা নিয়ে শঙ্কা হবে।
টানা বৃষ্টি ও উজানের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত। বিস্তীর্ণ এলাকা প্লাবিত, বন্যায় গাইবান্ধার চরাঞ্চলে খাদ্য সংকট। চিকুনগুনিয়া মহামারীর রূপ নেয়নি, নিয়ন্ত্রণে কাজ চলছে দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ঝুঁকিতে চট্টগ্রাম, 2 মাসে শতাধিক আক্রান্ত। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। মুখেই শুধু আন্দোলন, মাঠে নামতে পারেনি 8 বছরেও, পাল্টা জবাব ওবায়দুল কাদেরের। এবং বিশ্ববিদ্যালয়ে বাড়ছে 1 শ্রেণীর শিক্ষকের যৌন হয়রানির ঘটনা। পরীক্ষার নম্বরকেই ব্যবহার করা হচ্ছে টোপ হিসেবে। বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ্যে আনছে না শিক্ষার্থীরা। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *দিন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।